প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আপনাকে স্বাগত। ধন্যবাদ। রিফাইন্ড আওয়ামী লীগ, এই কথা বলে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। আমাদের বাংলাদেশে এই মুহূর্তে হাসনাত আব্দুল্লাহর পরিচয় দেওয়ার দরকার নেই, এরা হলো পোস্টার বয় আন্দোলনের। এই স্ট্যাটাসটি নিয়ে আসলে রীতিমতো আলোচনা তুলপাড় চলছে, সোশ্যাল মিডিয়ায় বলুন, রাজনৈতিক অঙ্গনে বলুন। অনেকটা একটা বোমের মতো বিস্ফোরণ ঘটেছে। আপনি নিশ্চয়ই স্ট্যাটাসটা পড়েছেন। জি, আমাদের একটু বলবেন এই বিষয়ে। প্রথমত বলি, রিফাইন্ড আওয়ামী লীগ আলোচনাটা খুবই প্রিম্যাচিওর। আপনার 7 মাস হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে, 2000 ছেলে মেয়েকে হত্যা করা হয়েছে, 30,000 মানুষ আহত, এখনো তারা হসপিটালে, বাসায় যায়নি, এই পরিস্থিতি। তাদের রক্তের উপর দিয়ে আপনি বিচার প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে আমরা সন্তুষ্ট না, আমরা দেখছি না। আপনি জানেন যে শেখ হাসিনা সহ মূল যারা অভিযুক্ত তারা কিন্তু দেশ ছেড়ে পালিয়েছেন এবং তাদেরকে পালাতে সহযোগিতা করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য অভিযুক্ত এবং অপরাধীরাও সমাজের বিভিন্ন জায়গায় পুনর্বাসিত হওয়ার, ফিরে আসার অপতৎপরতা এবং যাদেরকে পালিয়ে যাওয়ার সহযোগিতা করা হয়েছে তাদেরকে কারা সহযোগিতা করেছে সেটিও কিন্তু অজানা নয়। আমি খুব প্রথমত মনে করি 7 মাস পরে এই আলোচনা হওয়াটা জরুরি ছিল। আপনি জানেন যে আমি 5ই আগস্ট থেকে এই কথা বলছিলাম যে কি করে ক্ষমতার পরিবর্তন হলো, কি করে শেখ হাসিনা পালিয়ে গেলেন, কি করে জেনারেল ওয়াকার সামনে আসলেন, এবং আমরা মেনে নিলাম যে একটি অন্তর্বর্তী সরকার হবে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে, কিন্তু রাষ্ট্রপতি সেটিকে শপথ গ্রহণ করাবেন। এই গোজামিলের জায়গাটা আমাদেরকে কিন্তু অনেকদিন ভোগাবে এবং আজকেও ভোগাচ্ছে। আজকের বিতর্কটি কিন্তু তার সাথেও যুক্ত। রিফাইন্ড আওয়ামী লীগ আসলে কি? কারণ হচ্ছে যে আওয়ামী লীগ বলে যে রাজনৈতিক দলটা ক্ষমতায় ছিল, যার সভানেত্রী শেখ হাসিনা এবং যার টপ কমান্ডাররা গণহত্যায় অংশ নিয়েছিলেন, ছাত্রলীগ, যুবলীগরা গণ অভ্যুত্থানের অংশগ্রহণকারীদেরকে নিহত করেছেন, আহত করেছেন। সেখানে আপনি রিফাইন্ডনেস কোথায় পাচ্ছেন? এখন তাদেরকে আগে আপনি তদন্ত করবেন, অভিযুক্তদের সামনে ডাকবেন, বিচারিক প্রক্রিয়া হবে, শাস্তি হবে, তারপরে আমরা কোনো একদিন ভাবতে পারবো যে ওই দলটি আপনার রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা, নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। রিফাইন্ড আওয়ামী লীগ আলোচনাটি উদ্দেশ্য প্রণোদিত। এই আলোচনাটি একটা মাইন্ডসেট থেকে এসছে। এই আলোচনাটি যে ঘটনাগুলো ঘটেছে, যে নির্মম হত্যাকাণ্ড ঘটেছে, 15 বছরের দুঃশাসন হয়েছে, আপনার গুম খুম হয়েছে, বিনা বিচারে মানুষকে নিহত করা হয়েছে, তার সাথে কিন্তু মিলে না। তার মানে হচ্ছে যে আপনি এইসব ঘটনার সাথে যদি কেউ সম্পর্কিত না থাকে মানসিকভাবে এবং শারীরিকভাবে, তাদের যে একটা পরোক্ষ আলোচনা হতে পারে অনেকটা বেমানান, সেরকম একটি আলোচনার নাম হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ। আমাদের গণ অভ্যুত্থানের চেতনা, আপনি যদি গণ অভ্যুত্থানে বিশ্বাস করেন, সেই চেতনা আমাদেরকে বলেছে একটি পুনর্গঠিত বাংলাদেশ আমরা দেখতে চাই, সেখানে নতুন রাজনীতি দেখতে চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখতে চাই, এবং রাজনীতিতে আপনার এই ধরনের দুর্বৃত্তদেরকে আমরা দেখতে চাই না। গণ অভ্যুত্থানের 7 মাস পরে এই আলোচনাটি অত্যন্ত বেমানান, এবং এই আলোচনাতে আমি বলবো যে কিছু কিছু মানুষের উদ্দেশ্য রয়েছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা যায় কিনা, কোনো রকমের শাস্তি না দিয়ে এবং বিচার না করে, এবং গণহত্যার যারা অংশগ্রহণকারী তাদেরকে আপনার মারাত্মক আতঙ্কের মধ্যে রেখে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে আবার টালমাটাল করার একটি ষড়যন্ত্র হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ আলোচনা। আশরাফ কায়সার, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তাদের সঙ্গে যখন আলোচনা হয় তখন রীতিমতো হাসনাত আব্দুল্লাহদেরকে ধমক দেওয়া হচ্ছিল এবং বলা হচ্ছিল এটা করতেই হবে, এরকম একটা জোর দিয়েছিল। এবং তাদের যে ল্যাঙ্গুয়েজ সেটা আসলে ভালো না, কিন্তু তারা সম্ভবত, যারা এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেছে, তারা সম্ভবত জানে না যে মানুষের ল্যাঙ্গুয়েজটা, সম্মিলিত ল্যাঙ্গুয়েজটা কি হয়। তো হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাসে যেভাবে সংলাপটি বলা হয়েছে সেটি যদি অ্যাজ ইট ইজ হয়ে থাকে, এটির তীব্র প্রতিবাদ করা উচিত। এবং আমি বলবো যে এই ভাষায় কথা বলার অধিকার নতুন বাংলাদেশে কারো নেই। এবং সেনাবাহিনী, ডিজিএফআই এর ভাষা কিন্তু এরকম। আমি নিজেও কয়েকবার ডিজিএফআইতে গিয়েছিলাম জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে। আপনাকে বলি, গণ অভ্যুত্থান আপনাকে নতুন নেতৃত্বের আভাস দিয়েছে। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে জাতি মেনে নিয়েছে এই অভ্যুত্থানের নেতা হিসাবে, রাজনীতির নতুন নায়ক হিসাবে, এবং তাদেরকে সমাজ সেইভাবেই দেখে। দেখুন,
অনেক মানুষ বিষোদ্গার করছে, প্রোপাগান্ডা করছে, মিথ্যাচার করছে, এবং এইগুলোতে কান দেওয়া যাবে না। কাজেই হাসনাত আব্দুল্লাহ কিংবা সার্জিস কিংবা নাহিদের সাথে কথা বলার সময় বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের এবং যে কোনো প্রতিষ্ঠানের প্রধানের, সে সেনাবাহিনী প্রধান হলে তাকে কিন্তু শিষ্টাচার মানতে হবে। মনে রাখতে হবে যে জনতার নেতা, মানুষের নায়ক কিন্তু হাসনাত রাই। কাজে তার সাথে কথা বলার সময় আপনি পোশাকের গরম দেখাবেন না, আপনি মেজাজ গরম করবেন না, এবং আপনার যেটি চাপিয়ে দিতে ইচ্ছা করছে সেই ভাষায় কথা বলবেন না। এটি অত্যন্ত বেমানান এবং এটি আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যেই ভাষায় কথাটি হয়েছে সেটি গণ অভ্যুত্থানের সাথে যায় না। 5ই আগস্টকে যদি আপনি মাথায় রাখেন, সেই দিন কিন্তু সেনাবাহিনীও বেকায়দায় ছিল, কারণ মাঠে সেনাবাহিনী ছিল, প্রায় 90,000 ফোর্স মাঠে ছিল। তাদের প্রায় 15 দিন 20 দিনের কর্মকাণ্ড আমরা দেখেছি, এবং যেভাবে হাসিনাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে এবং হাসিনার সঙ্গীদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, সেনাবাহিনীর দায় কিন্তু রয়েছে, বিশেষ করে সেনাপ্রধানের দায় রয়েছে। আমি তখন থেকে বলছিলাম এই 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 বক্তব্য কিন্তু তার কাছ থেকে আমরা পাইনি। আমি আরও একটা জিনিস খেয়াল করেছি, উনি কিন্তু গণ অভ্যুত্থানে আহত নিহতদের নিয়ে গত 7 মাসে তেমন কোনো কথা বলেননি। কারণ আমরা যেভাবে প্রতিদিন বলি, প্রতিদিন মনে করার চেষ্টা করি, এবং এই শহীদ পরিবারগুলোর কাছে কিন্তু আপনার আমানত বুঝিয়ে দিতে হবে, সেটি হচ্ছে তাদের সন্তানরা জীবন দিয়েছিল কোন বাংলাদেশের জন্য। এখন হঠাৎ করে আপনার মাথায় চলে আসলো যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে হবে এবং তাকে ইনক্লুসিভ নির্বাচন হবে না, তাকে নির্বাচনে অংশগ্রহণ করাতে হবে এবং ওরকম একটি সংসদ। এটি অত্যন্ত বেমানান। যারা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে, আমরা যারা পরিবর্তনের স্বপ্ন দেখেছি, 15 বছর দুঃশাসনের শিকার হয়েছি, তাদের চোখে অত্যন্ত বেমানান। আপনি ইনক্লুসিভ রিফাইন্ড আওয়ামী লীগের মতো এবার ইনক্লুসিভ রাজনীতির চিত্রটি কে ঠিক করছে? ইনক্লুসিভ রাজনীতির চরিত্র কেমন হবে? জার্মানি ঠিক করেছিল তার ইনক্লুসিভ রাজনীতির চরিত্র কি হবে, ইটালি ঠিক করেছিল তার রাজনীতির চরিত্র কি হবে। যুগের পর যুগ, বছরের পর বছর, দশকের পর দশক সেই ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত হতে দেওয়া হয়নি। এই কারণেই তাদের রাজনীতিতে স্থিতি এসছে। দেশগুলোর রাজনৈতিক পরিমণ্ডল আপনি উদাহরণস্বরূপ বলতে পারেন। আমাদের এখানে 7 মাসের মধ্যে ইনক্লুসিভ রাজনীতির চর্চা করতে হবে। কার সাথে? যে আমার সন্তানকে মেরেছে, কার সাথে? যে $200 বিলিয়ন পাচার করেছে, কার সাথে? যে 15 বছর আমাদের মানুষজনকে গুম খুন করেছে। এই তত্ত্ব, এই তরিকা যারা বের করেছে তাদের অন্য মতলব আছে। তারা কি হাসিনাকে প্রতিশ্রুতি দিয়ে রেখেছিলেন যে আপনি যান, ফিরে আসবার ব্যবস্থা আমরা করে দিব এবং নির্বাচনে অংশগ্রহণ করার ব্যবস্থা করে দিব? দেখুন, কোনো শক্তি যদি ফ্যাসিবাদী হয়, গণহত্যাকারী হয়, অপশাসন করে, তার রাজনৈতিক শাস্তি হতে হবে। আপনি কি এই শাস্তির দায়ভার হাতে নেওয়ার? আপনি বিচারকের আসনে বসছেন কেন? আমাদের দেশে অনেক মত পথের রাজনৈতিক দল আছে। বিএনপি, জামাত রয়েছে, ছাত্রদের রাজনৈতিক দল আছে, বামপন্থীরা রয়েছে, অনেকেই রয়েছে, অনেক ইসলামিক দল রয়েছে। আগামী ভোট উৎসব মুখর হবে। আওয়ামী লীগের কি হবে সেটি মানুষ ঠিক করবে, সেটি আইন প্রণেতারা ঠিক করবেন। কিন্তু আপনি ইনক্লুসিভ রাজনীতির নামে একটি অপশক্তিকে যদি ক্ষুদ্রতম জানালা দিয়েও রাজনৈতিক পরিমণ্ডলে ঢোকানোর চেষ্টা করেন, এটি প্রতিহত করা উচিত। এবং আপনি মনে রাখবেন, আমাদের সমস্ত অর্জন নষ্ট করে দেওয়ার জন্য এই আলোচনা যথেষ্ট যে ইনক্লুসিভ রাজনীতি করতে হবে। 15 বছর এরা কোথায় ছিলেন? যখন 15 বছর 3টি ভোট হয়েছিল, ইনক্লুসিভ ভোট হয়েছিল, এই সেনাবাহিনী দায়িত্ব পালন করেছিল, এই বেসামরিক প্রশাসন দায়িত্ব পালন করেছিল, পুলিশ দায়িত্ব পালন করেছিল, তারা তখন প্রশ্ন করেনি কেন? আপনি যে প্রসঙ্গটা উঠালেন, এই দায় কিন্তু রাজনৈতিক দলগুলোর উপরও পড়ে। তারা কিন্তু ইনক্লুসিভ নির্বাচনে যেতে পারে নাই, তারা ভুলে গেছে। তারা এখন আওয়ামী লীগকে ইনক্লুসিভ নির্বাচনে আনার ব্যাপারে যারা তৎপর তাদের সঙ্গে রয়ে গেছে। আপনি তাহলে কি হবে? রাজনৈতিক দলগুলোকে আমি ভীষণ মাত্রায় দায়ী করি, এবং আমি গত 5ই আগস্টের পর থেকে তাদের অনেক বিচ্যুতি চোখে পড়ছে। আপনাকে একটা সত্যি কথা বলি, এই ছাত্ররাই, এই হাসনাত, সার্জিস, নাহিদরাই আমার এবং আপনাকে এবং বড় দলগুলোকে সুযোগ করে দিয়েছে দিনের আলোতে হাঁটাচলা করার, কথা বলার, ইফতার পার্টিতে অংশগ্রহণ করার, এবং বুঝে কিংবা না বুঝে অনেক বড় বড় কথা বলার। তাদের নিজস্ব যোগ্যতায় তারা এই জায়গাটি করতে পারেননি। তারা চরমভাবে ব্যর্থ হয়েছেন। ফ্যাসিবাদ প্রলম্বিত করার জন্য আমি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকেও দায়ী করি, যেমন প্রশাসনকে করি, মিডিয়াকে করি, শেখ হাসিনাকে তো করি, সেনাবাহিনীকে করি, র্যাব, পুলিশ, সবাইকে করি। কাজেই এই রাজনৈতিক দলগুলো তারা হঠাৎ করে একটা বাংলাদেশ পেয়েছেন যেখানে তারা অদায়িত্বশীল হতে পারছেন, যেখানে তারা বুঝতে পারছেন না যে এই ছাত্র নেতাদেরকে তারা কতটা গুরুত্ব দিবেন, এবং তাদেরকে ক্রমান্বয়ে হঠকারী বলে তারা জনসম্মুখে প্রকাশ করার চেষ্টা করছেন। দেখুন,
দেশটি কিন্তু পরিবর্তিত হয় নাই একটি নির্বাচনের জন্য, দেশটি কিন্তু পরিবর্তিত হয় নাই একজন পলাতকের জায়গায় আরেকজন নব্য অ্যাম্বিশাস দলকে ক্ষমতায় বসানোর জন্য। দেশটি কিন্তু পরিবর্তিত হয়েছে, মানুষ জীবন দিয়েছে পূর্ণাঙ্গ সংস্কারের জন্য এবং নতুন বাংলাদেশ তৈরি করার জন্য, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার জন্য। খুবই সত্যি কথা বলি, ওই রাজনৈতিক বন্দোবস্তে সেনাবাহিনীর ভূমিকা নিয়েও কিন্তু আলোচনা হবে। সেনাবাহিনী কোন রোলে থাকবে, তারা প্রশাসনের পার্ট হবে নাকি তারা ব্যারাকে থাকবে। কাজেই এত সব গুরুত্বপূর্ণ ডিসকাশন করার যখন সময়, আপনি ইনক্লুসিভ রাজনীতির কথা বলেন, এই রাজনৈতিক দলগুলোকেও আমরা দেখতে পাই অত্যন্ত সুযোগ সন্ধানী, দুই নৌকা পায়ে দিয়ে হাঁটার মতো। কেননা তারা কখনো বলছে রিফাইন্ড আওয়ামী লীগ হলে মেনে নেওয়া হবে, আওয়ামী লীগ ভোটে থাকুক আমরা চাই, যাতে করে তাদের অনেক পুরনো রাজনৈতিক প্রতিশোধ তারা নিতে পারেন। কিন্তু তারা বুঝতে পারছেন না এটি আগুন নিয়ে খেলা, আপনার পুরো প্যান্ডেল এই আগুনে পুড়ে যেতে পারে। কাজে আমরা 7 মাসের মধ্যেই আমাদের যে গণতন্ত্রের নতুন অভিযাত্রা, সেটিতে আগুন লেগে যেতে পারে। এই ঘটনাটি তখন কিন্তু আবার এই রাজনৈতিক দলগুলো বলবে যে আমাদের সমস্ত স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আপনি কোনো ছিদ্র দিয়ে আওয়ামী লীগকে আলোচনার ভেতরে আনবেন না। যতদিন না আওয়ামী লীগের বিচার হয়েছে, যতদিন তাদের মানে কুখ্যাত সব দলের প্রধানরা যতদিন আপনার আইনের আওতায় আসছেন এবং আমাদের শহীদ এবং আহতদের জীবনের বিনিময়ে আমরা একটি নতুন বাংলাদেশ পাচ্ছি। কাজেই ওই আলোচনাটি অনেক প্রিম্যাচিওর। রিফাইন্ড আওয়ামী লীগ, ইনক্লুসিভ রাজনীতি, এখানে রাজনৈতিক দলগুলোর অনেক বড় দায়িত্ব রয়েছে। আমি ছাত্রদের পক্ষে কথা বলি এবং বলতে চাই, এবং তারা ছাড়া আমি এই মুহূর্তে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি খুব কম দেখছি। আপনি যে আলোচনাটা উঠালেন যে কম দেখছে, চেতনার পক্ষে কম দেখছে ছাত্ররা ছাড়া, শুরুতেই কিন্তু কিছুদিন পরেই এটা আলোচনা এসেছিল যে যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের অংশীজন ছিল তাদের মধ্যে দুটো গ্রুপ ছিল। একটি গ্রুপ হলো যারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখে, ফেসিবাদের উচ্ছেদ চায়, আর একটা অংশ ছিল রেজিমের পরিবর্তন চায়। আমরা কিন্তু তখন এটা বিরোধিতা করেছিলাম না যে সবাই ফেসিবাদের উচ্ছেদ চায়, আমরা তখন বলতাম। কিন্তু যারা এই বিতর্ক উঠিয়েছিল সাম্প্রতিককালে আমরা দেখছি আমাদের বক্তব্যটা ভুল ছিল, তারাই সঠিক ছিল। কারণ রাজনীতিদের একটা বড় অংশ এখন আসলে রেজিম চেঞ্জ চায়। এখানে নতুন বাংলাদেশ বা নতুন বাংলাদেশের যে বন্দোবস্তের কথা বলা হচ্ছে সেটার ব্যাপারে তাদের কোনো ভাবনা নেই। এটি দিন দিন আরো পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, এটি কিন্তু সত্যি যে নিশ্চয়ই তারা অনেকেই রেজিমের পরিবর্তন চেয়েছেন, আওয়ামী লীগের জায়গায় নিজেকে ক্ষমতায় দেখতে চেয়েছেন। তাদের মতো করে নতুন বাংলাদেশের স্বপ্নে উজ্জীবিত কম, যতই তারা মুখে বলুক না কেন। পরবর্তী কর্মকাণ্ডে আমরা কি দেখতে পাচ্ছি, তাদের অধৈর্য হয়ে যেতে দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের ভোট পেতে ব্যস্ত হয়ে যেতে দেখতে পাচ্ছি, আওয়ামী লীগের নেতাদের পুনর্বাসিত করে তাদের অর্থবিত্তের অংশ নিতে লোভ দেখতে পাচ্ছি। এইসবই ঘটছে। কিন্তু এখন এই রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে মানুষের প্রত্যাশা কিন্তু ভিন্ন, মানুষের আশা আকাঙ্ক্ষা কিন্তু ভিন্ন। মানুষ আপনাকে একটি খোল নলচে বদলে দেওয়া রাজনীতি দেখতে চায়। আমরা ঠিক ক্ষমতায় আরেকটি দলকে দেখতে চাই না যারা স্বৈরতান্ত্রিক শাসন কায়েম করতে পারেন, যাদের আপনার অ্যাবসলিউট মেজরিটি হতে পারে এবং যারা গণবিরোধী অবস্থান নিতে পারেন। মানুষ গণতান্ত্রিক অধিকারের পক্ষে রাস্তায় নেমেছিল। কাজেই এই গণতান্ত্রিক অধিকারকে নিশ্চিত যদি আপনি করতে না পারেন সংস্কারের ভেতর দিয়ে, আপনি ধরে নিন কোনো রাজনৈতিক দলকে আপনি বিশ্বাস করবেন না। কেননা আমরা মাঠে এখন দেখতে পাচ্ছি ছাত্ররা কিন্তু পরিবর্তনের কথা বলছে, সংস্কারের কথা বলছে, সেকেন্ড রিপাবলিকের কথা বলছে, গণপরিষদ নির্বাচনের কথা বলছে, এবং যেই সাংবিধানিক স্বৈরতন্ত্র আমরা যুগের পর যুগ দেখেছি সেটির পরিবর্তনের কথা বলছে। এই আলোচনাতে আপনি ফরিদ নিশ্চিতভাবে জানেন অনেক রাজনৈতিক দল কিন্তু কমফোর্টেবল না। কেননা তারা প্রথমত এই টপিকগুলো কখনো বোঝেও নি, শোনেও নি, চিন্তাও করেনি। তারা একটা গতানুগতিক রাজনীতি করেন, সেই রাজনীতি কিন্তু চর দখলের রাজনীতি, মাঠ দখলের রাজনীতি, দুর্নীতির রাজনীতি, অপশাসনের রাজনীতি। এবং তারা হোঁচট খাচ্ছেন যে এই কথাতে যদি আমি ছাত্রদের সাথে টেবিলে বসি তাহলে হয়তো ছাত্ররা আমার চেয়ে ভালো বলতে পারবেন, ভালো জেনে যাবেন। কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু তাকে জনগণের কাছেও দিতে হবে, ভোটের মাঠে তো দিতেই হবে। তারা একটা শর্টকাট খুঁজছেন, তারা খুব দ্রুত নির্বাচনের ভেতর দিয়ে সমস্ত কাঠামোটিকে অপরিবর্তিত রেখে নির্বাচনে গিয়ে মসনদে বসতে চাচ্ছেন। বাংলাদেশ সেটি চাচ্ছে না।
কাজেই আমার মনে হয় যে এখানে ভিন্নতাটি এখন পরিষ্কার। আমি কেন শুরুতে বলেছি যে হাসনাতের স্ট্যাটাস এরকম করে মাঠে আসা জরুরি ছিল, 5ই অগস্ট থেকে আমি খেয়াল করেছি যে এই অস্বস্তি আমাদেরকে আলোচনা করতেই হবে, কেননা আমরা একটা কম্প্রোমাইজ সরকারে গেছিলাম। ওই 3 দিন বাংলাদেশে কি ঘটেছে, হাসিনা বিদায়ের আগের 24 ঘন্টায় বাংলাদেশে কি ঘটেছে, এগুলো আমাদের জানার অধিকার আছে। কোন শর্তে হাসিনা বিদায় নিয়েছেন? আপনি আমার প্রধান অপরাধীকে দেশ ছাড়তে দিলেন কেন? আপনি ক্যান্টনমেন্ট থেকে 600 লোককে পাচার করে দিলেন কেন? তারা তো প্রত্যেকে খুনি, তারা তো প্রত্যেকে অপরাধী, তারা তো অভিযুক্ত, তারা তো আইনের চোখে অপরাধী। কাজেই এই দায় নিয়ে যে বাহিনীটি রয়েছে তাকে নতুন করে মানে রিফাইন্ড আওয়ামী লীগ, ইনক্লুসিভ পলিটিক্স এগুলো বলার আগে তার নিজের আমলনামা কিন্তু পরিষ্কার করতে হবে। এবং ওই আমলনামাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফ্যাসিবাদের সঙ্গে তারাও ছিল, দুর্নীতির সঙ্গে তারাও ছিল, অপশাসনের সঙ্গে তারা ছিল, এমনকি জুলাই অভ্যুত্থানে অনেক খুনের পেছনে তারা ছিল। এইসব আলোচনা কিন্তু অনেকেই ইদানিং করতে চাচ্ছেন না, কেননা আলোচনাটি হলে তার নিজেকেও জবাবদিহি করতে হয়, আলোচনাটি অনেক তিতা হয়ে যাচ্ছে। কিন্তু আমি মনে করব মাঠে যারা এই আগুনটি জ্বালিয়ে রেখেছেন আমরা তাদের পক্ষে থাকতে চাই, তাদের অধিকারের পক্ষে থাকতে চাই। এবং আমার ধারণা বাংলাদেশ দারুণভাবে মনে করে যে এই সমস্ত কাদা পরিষ্কার হোক। হাসিনা একটা অপশাসন ছিল, বিদায় হয়েছে, কিন্তু যেই অপরাজনীতি আমরা দেখি সেটাকেও মানুষ পরিবর্তন করতে চায়। আমরা শাসন ক্ষমতায় যাদের ছায়া দেখতে পাই, প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে প্রভাব দেখতে পাই, তাদের ব্যাপারেও জনগণ কিন্তু জানতে চায় যে তাদের নিয়ন্ত্রণ করা যাবে কি করে, তারা কি করে নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক শাসনের মতো করে ব্যবহার করতে পারবেন। আমি সেনাবাহিনীর কথা বলছি। কাজেই এই জায়গাগুলো আপনি আলোচনায় আনবেন। এই মুহূর্তে রিফাইন্ড আওয়ামী লীগ, ইনক্লুসিভ রাজনীতি, এটি অত্যন্ত বাইরের আলোচনা, এটি আমাদের প্রধানতম 5টি আলোচনার একটি না। এই আলোচনাতে যারা অংশ নিয়েছেন, আপনি শুধুমাত্র জেনারেল ওয়াকারের কথা বলছেন, আমি রাজনৈতিক দলগুলোকে দেখছি, তাদের কেউ কেউ ছাড় দিচ্ছেন, কেউ বলছেন যে ভালো মানুষের আওয়ামী লীগ যদি আসে খারাপ কি। তারা যে নামগুলো বলছেন সেই নামগুলোর মধ্যে আমি ভালো মানুষের ছোঁয়া তেমন একটা দেখতে পাচ্ছি না। শেখ পরিবারের সদস্যদের নাম বলছেন তারা এই আওয়ামী লীগে থাকতে পারবেন, যিনি ঢাকা শহর লোপাট করে বিদেশে পালিয়েছেন, ঢাকার মেয়র ছিলেন। এই আলোচনাগুলো আমাদেরকে বিরক্ত করছে, এই আলোচনাগুলো আমাদেরকে মর্মাহত করছে, হতাশ করছে। এবং রাজনীতির মাঠে যেই রকম পরিণত আলোচনা আমরা দেখতে চেয়েছিলাম 5ই অগস্টের পরে, এই আলোচনার ভেতরে সেটি আমরা দেখতে পাচ্ছি না। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আশরাফ কায়সার, এই স্ট্যাটাসটি নিয়ে ইতিমধ্যেই কিন্তু আমরা দেখছি নানান জায়গায় বিক্ষোভ মিছিল বের হচ্ছে, মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলো, এবং সোশ্যাল মিডিয়াতে একদম সয়লাভ হয়ে গিয়েছে এবং এটা নানান ধরনের কথাবার্তা আসতেছে। শুধু এখন আপনার সোশ্যাল মিডিয়া ঢুকলে দেখবেন এর বাইরে আলোচনা নেই বললেই চলে, যেটা আপনি বলছিলেন যেটা অসম্ভব একটা ইম্প্যাক্ট। এই কারণেই এটা হচ্ছে যে এই ছাত্রদের অবস্থান কিন্তু স্পষ্ট এখন পর্যন্ত। যেমন ওই স্ট্যাটাসে হাসনাত আব্দুল্লাহ স্পষ্ট বলেছেন যে আসুন সকল যদি কিন্তু পাশে রেখে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হই। আওয়ামী লীগ রাজনীতি করতে পারলে জুলাই ব্যর্থ হয়ে যাবে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমাদের শহীদদের রক্ত আমরা বৃথা হতে দেব না। 5ই আগস্টের পরের বাংলাদেশ আওয়ামী লীগের কামব্যাকে আর কোনো সুযোগ নাই এবং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। আমি হাসনাতের সাথে পুরোপুরি একমত। দেখুন, হাসনাতের কথা শুনতে শুনতে আমার জুলাই মাসের কথা মনে পড়ছিল, অগাস্টের দিনগুলো মনে পড়ছিল, হেলিকপ্টার থেকে গুলি হচ্ছিল এবং সব বাহিনী, আমি একবার কাউন্ট করেছিলাম 7টা বাহিনী রাস্তায় ছিল, মানে পোশাক পরিহিত। শেখ হাসিনা এবং তার সরকার বাংলাদেশের জনগণের উপরে তার সমস্ত ফ্যাসিবাদী অত্যাচারী শাসন কায়েম করে টিকে থাকতে চেয়েছিল, কিন্তু উনি পারেননি, পরাজিত হয়েছেন, পালিয়ে গেছেন।
5ই অগস্ট আপনাকে বলে দিয়েছে এই সব কিছুর সারমর্ম। দেখুন 5ই অগস্ট নির্ধারণ করে দিয়েছে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, 5ই অগস্ট নির্ধারণ করে দিয়েছে নতুন বাংলাদেশের সূচনাটা কি করে হবে। এই যে হাসনাতকে আপনার 11ই মার্চ আবার এই আলোচনাটা করতে হয়েছে, এটি অত্যন্ত অনভিপ্রেত। তার মানে হচ্ছে আমরা 5ই অগস্ট থেকে সবাই সম্পূর্ণভাবে শিক্ষা নেইনি এবং আমাদের কারো কারো মনে ভিন্ন চিন্তা রয়েছে, সময় বুঝে আমাদের আস্তিন থেকে সেটিকে বের করে আলোচনার জন্ম দিব বলে। এই ধরনের চরিত্রকে যতটা এক্সপোজ করার ভালো, এবং যে তাতে যদি আপনার একটা অস্থিতি তৈরিও হয় সেটিও দেশের জন্য ভালো। দেখুন আমরা চাই কেউ যেন মুখোমুখি না হয়ে যায়, ধরেন সেনাবাহিনী কিংবা ছাত্র জনতা মুখোমুখি হোক, এটি কাম্য না। আমরা মনে করি যে গুটিকয় অফিসার ছাড়া সেনাবাহিনী বাংলাদেশের শাসনতন্ত্রের একটা জরুরি অংশ, কিন্তু তার মানে এই না যে তারা চাপিয়ে দিবেন বা কোনো একটি চক্র চাপিয়ে দিবেন এবং আপনি মেনে নেবেন। জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে যদি আওয়ামী লীগকে ইনক্লুসিভ রাজনীতির নামে রাজনীতি করতে দেওয়া হয়। জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে যদি রিফাইন্ড আওয়ামী লীগ নামে এই প্যাকেজটিকে বাজারজাত করতে দেওয়া হয়। দেখুন এগুলো ভারতের একটা প্রোপাগান্ডা, এখানে আওয়ামী লীগের লোকরা জড়িত, এখানে আমার ধারণা শেখ হাসিনা প্রত্যক্ষভাবে জড়িত। এই যে রিফাইন্ড আওয়ামী লীগ হচ্ছে তার প্যাকেজ বি, তিনি প্যাকেজ এ নিয়ে বাজারে আসতে পারছেন না। এই রিফাইন্ড আওয়ামী লীগ কখন হাসিনা আওয়ামী লীগ হয়ে যাবে তার গ্যারান্টি আপনাকে কে দিচ্ছে? এটি তো হবেই, তার গ্যারান্টি আপনাকে কে দিচ্ছে? এখন আপনি চিন্তা করুন, আপনার সন্তান হারিয়েছেন এবং আপনি আওয়ামী লীগকে দেখলেন মাইক নিয়ে নির্বাচনী প্রোপাগান্ডায়, আপনি ব্যালট পেপারে দেখলেন নৌকার প্রতীক, আপনার কেমন লাগবে? আপনার তখন মনে হবে যে জুলাই অভ্যুত্থান হয়েছিল? এই ধরনের বাস্তবতার মধ্যে যারা বাংলাদেশকে ফেলতে চাচ্ছেন তারা জুলাই অভ্যুত্থানে ছিলেন না, তারা ওই আন্দোলনের অংশ না, তারা সুযোগ বুঝে এখনো টিকে আছেন আমাদের চারপাশে এবং তাদেরকে চিহ্নিত করে তাদেরকে মোকাবেলা করাটা জরুরি। আমি কিন্তু মনে করি যে এই ন্যারেটিভ দিয়ে, জুলাই ন্যারেটিভ দিয়েই তাদেরকে মোকাবেলা করতে হবে। দেখুন তারা কেউ প্রভাবশালী, তারা কেউ ক্ষমতাবান, কিন্তু জুলাই অভ্যুত্থান বলে দিয়েছে সবচেয়ে বড় ক্ষমতা মানুষের হাতে। ওই শিক্ষা যদি কেউ না পেয়ে থাকেন তার জন্য কিন্তু আরো বড় শিক্ষা অপেক্ষা করছে, সেটি রাজনৈতিক দল হোক, সেটি পোশাকধারী কোনো ক্ষমতাবান হোক, এমনকি সেটি যদি কোনো চিন্তাশীল সুশীল মানুষ হয়ে থাকেন। কাজে আমি বলবো যে আমরা স্থিতি চাই, কিন্তু আমরা একমত হতে চাই যে আওয়ামী লীগের ব্যাপারে এত সব বিতর্ক করে আমরা আমাদের ফোকাস যেন না হারাই। ফোকাস হচ্ছে অপরাধীদের বিচার, ফোকাস হচ্ছে যে তাদেরকে বিচারে আওতায় এনে শাস্তি নিশ্চিত করা, এবং তারপরে আমরা নির্বাচন করব সংস্কার করে, এবং তারপরে জনগণের সরকার ক্ষমতায় যাবে, নির্বাচিত সরকার। এখানে যেন কারো মধ্যে কোনো বিভেদ তৈরি না হয়। আরো একটা জিনিস আমি পরিষ্কার করি, আমরা যেন উগ্রবাদীদের দ্বারাও প্রভাবিত না হই, আমরা যেন অ্যানার্কিস্ট, কারণ আপনি জানেন যে অনির্বাচিত আপনার অন্তর্বর্তী সরকার যখন থাকে তখন ডিফারেন্ট আপনার স্টেটের বাইরের অ্যাক্টররা তারা অনেকটা শক্তিশালী হয়, তারা অনেককে প্রভাবিত করে, তারা অনেককে কাছে পেয়ে যায়। তাদের যারাও যেন আমরা অস্থির না হই এবং উদ্বুদ্ধ না হই এবং উগ্রবাদী পথ চিন্তা না করি। কাজেই আমরা চাই যে অন্তর্বর্তী সরকার যেন জনগণের সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করে এবং সেটি বুঝে কথা বলে। আপনাকে আরো একটা কথা বলি যে অনেক বাইরের অর্গানাইজেশন কিংবা বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি কিন্তু আপনাকে ইনক্লুসিভ রাজনীতির কথা বলবে, কিন্তু তার কি বাংলাদেশের এই প্রেক্ষাপট জানার সুযোগ আছে? তারা কি পরপর 3টি নির্বাচন যখন ভোটহীন হলো তারা কি তাদের দায়িত্ব পালন করেছিল? আমরা তো তাদেরকে করতে দেখিনি। কাজেই ভারতের ভূমিকাটা আপনি একবার দেখেন, বাংলাদেশের গণতন্ত্র হরণে তার কি সাংঘাতিক ভূমিকা ছিল, সরাসরি ভূমিকা ছিল, এবং ওই সরকারকে টিকিয়ে রাখার জন্য হেন পদক্ষেপ নাই, অগণতান্ত্রিক পদক্ষেপ ভারত বাংলাদেশের উপরে চাপিয়ে দেয়নি। কাজেই এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের। আমরা দীর্ঘদিন পরে একটা বাংলাদেশপন্থী রাজনীতি করার সুযোগ পেয়েছি। ভারতপন্থী না, পাকিস্তানপন্থী না, চায়নাপন্থী না, কোনো পন্থী না, বাংলাদেশপন্থী। এই সুযোগ কিন্তু ছাত্রদের হাতে এবং ছাত্ররাই সেটার নেতৃত্ব দিয়েছেন। আমরা যেন এই সুযোগটি না হারাই। আমি শুধু রাজনৈতিক দলের বন্ধুদেরকে বলবো যে আপনি যদি লম্বা রেসের ঘোড়া হন এই সুযোগের সঙ্গে থাকেন, কারণ বাংলাদেশ চিনে গেছে বাংলাদেশপন্থী কারা, বাংলাদেশপন্থী রাজনীতির চেহারাটা কেমন। কিন্তু আপনি যদি শর্টকাট খোঁজেন সেটি আবার কিন্তু 10 বছর 5 বছর পরে আরো একটি 5ই অগস্ট বাংলাদেশেই ঘটবে এবং নতুন কোন শত্রুকে বিদায় করতে হবে ক্ষমতা থেকে। এই যে ফেসিবাদ বিরোধী শক্তিগুলো যার অংশীজন ছিল তাদের ভেতরে যদি অনৈক্য হয় তাহলে কিন্তু সংকট তৈরি হবে। তাদের ভিতরে রাজনৈতিক প্রতিযোগিতা থাকুক, কিন্তু তারা যদি পরস্পরের শত্রু হয়ে দাঁড়ায় তাহলে সংকট তৈরি হবে। এবং আমরা লক্ষ্য করছি আসলে সেই সংকটটা তৈরি হয়েছে
তাদের অন্যের কারণে, তাদের পরস্পরের শত্রুতার মনোভাবের কারণে। এবং আপনি দেখছেন নিশ্চয়ই যে এই স্বৈরাচারের দোসররা কিন্তু এখন গর্ত থেকে গলা বের করার চেষ্টা করছে। আমার প্রশ্ন হলো যে ঐক্যের যেখানে কোনো বিকল্প নেই, যেটা প্রফেসর ইউনূস বারবার বলছেন যে ঐক্যই আমাদের শক্তি, তাহলে এই ঐক্য থেকে বেরিয়ে যেতে চায় কেন কেউ কেউ? সংকটটা আসলে কোন জায়গায়? সংকটটা হচ্ছে কিছু পাওয়ার। দেখুন 5ই অগস্টের পরে সুযোগ, সবাই তো ভালো আছে না, 5ই অগস্টের পরে সুযোগ তৈরি হয়েছে অনেক কিছু পাওয়ার। এখন আমাদেরকে এমন একটা জাতি হতে হবে যিনি বিভিন্ন পাওয়ার সময়ও লোভ সম্বরণ করতে পারবেন, ইচ্ছা সম্বরণ করতে পারবেন। সংকটটি ওই জায়গায়। 5ই অগস্টের পরে আমাদের রাজনৈতিক পছন্দ অনুযায়ী আমরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে গেছি। আমাদের পাওয়ার প্রশ্নে আমরা অনেক জায়গায় ভিন্নতা তৈরি করেছি এবং আমাদেরকে তখন আর একটা গ্রুপ মনে হয়নি, আমাদেরকে বিচ্ছিন্ন সুযোগ সন্ধানী মানুষ মনে হচ্ছে। ঠিক এই জায়গাটি হচ্ছে সংকট। যে কোনো গণ অভ্যুত্থান, যে কোনো বিপ্লবের পরে এই সংকটটি যদি আপনি কাটাতে না পারেন, তখনই কিন্তু গণ অভ্যুত্থানটি ব্যর্থ হয় এবং বিপ্লবটি ব্যর্থ হয়। এবং পরাজিত শক্তি নিশ্চয়ই তাকিয়ে আছে যে আপনি এই পচা শামুকে পাটি দিবেন। এখন কোন দল মনে করছে তারা ক্ষমতায় যেতে পারবে, কোন দল মনে করছে তারা অনেক পার্লামেন্টারি আসনে বিজয়ী হতে পারবে। অনেক দল সরকারের বিভিন্ন পোস্টে তাদের লোক ঢোকানোর চেষ্টা করছে এবং তারা চেষ্টা করছে যে ঢাকা শহরে প্রশাসক নিয়োগ করা যায় কিনা, কাউন্সিলর কমিশনার নিয়োগ করা যায় কিনা। তার মানে হচ্ছে আপনার হাজার খানেক সুযোগ অপরচুনিটি তৈরি হয়েছে। কিন্তু যেটি করতে হবে, একটা জায়গায় আগে ঠিক হতে হবে যে আমি জুলাই অভ্যুত্থানের সাথে বেইমানি করে ওই ঐক্যকে ফাটল ধরিয়ে কোনো কিছু পেতে চেষ্টা করব না। এটিতে কিন্তু আমার মনে হয় সবাই একমত থাকতেই হবে। কারণ যারা এখন বিভিন্ন পাওয়ার জন্য ঐক্যে ফাটল ধরিয়েছেন বা ধরানোর চেষ্টা করছেন, তাদের সময় কিন্তু ক্ষীণ, সংক্ষিপ্ত, তারা বুঝতেও পারছেন না। দেখুন ওই একই নেশায় কিন্তু আমরা পলাতক শাসকদেরকেও দেখেছিলাম। আমরা মনে করি এটা একটা অপরচুনিটি, একটা রাজনীতিতে ক্লিনজিং এফেক্ট পাওয়া। এই সুযোগে আপনি আপনার পচা রাজনীতি থেকে বেরিয়ে আসেন। দেখুন আপনার গা থেকে ময়লা ঝেড়ে ফেলেন। আপনাদের অতীত কিন্তু আমরা জানি, সেই অতীত যেন আমরা আরেকবার মনে না করি। এই 5ই অগস্ট আপনাকে আবার সুযোগ দিয়েছে। কাজেই এই সুযোগে দল গঠন করা, এই সুযোগে দলের ভেতরে সংস্কার করা, খারাপ লোকজনকে বের করে দেওয়া, যারা রাজনীতির নামে অপকর্ম করেন তাদেরকে সরিয়ে দেওয়া, এই দলগুলো যদি এই কাজ করে তার শাসন কিন্তু দীর্ঘস্থায়ী হবে এবং তখন মনে হবে যে তারা 5ই অগস্ট থেকে শিখেছেন। কিন্তু আপনি যদি আবার সেই তদবিরবাজ হন, আপনি যদি বিভিন্ন জায়গায় লোক ঢুকান, আপনি যদি লোক ঢুকানোর বিনিময়ে টাকা খাওয়া শুরু করেন এবং আপনি যদি রাজনীতিকে ব্যবসা হিসাবে নেন, যেটি বাংলাদেশে গত 54 বছর মূলত আমরা হতে দেখেছি, আপনার পরিণতি কিন্তু হয়তো 5ই অগস্টের চেয়েও খারাপ। কারণ মানুষ কখন জেগে ওঠে সেটা জুলাই মাসে আমরা অবাকভাবে দেখতে পেলাম। দেখুন এই রাজনৈতিক দলগুলো কিন্তু হাসিনার বিরুদ্ধে একটা ছিল, মোটামুটি সফল হতে পারেনি। কিন্তু কারণ আপনাকে একটা হ্যামিলনের বাঁশিওয়ালা লাগে গণ অভ্যুত্থান ঘটাতে। এই হ্যামিলনের বাঁশিওয়ালা কিন্তু নাহিদরা অলৌকিকভাবে লক্ষ লক্ষ মানুষকে, মিলিয়নস অফ পিপলকে একসাথে রাস্তায় নামাতে পেরেছিল, যেটি রাজনৈতিক দলগুলো পারে নাই। আপনি এটি মেনে নেন, এটি মেনে নিতে আপনার কষ্ট হতে পারে। তাদের বয়স কম, তারা সংখ্যায় কম, তাদের রাজনৈতিক দূরদর্শিতা নাই, কিন্তু সময় বলে দিয়েছে তাদের দূরদর্শিতা আপনার আমার চেয়ে অনেক বেশি। সময় বলে দিয়েছে তাদের সাহস আমাদের যে কারো চেয়ে বেশি। সময় বলে দিয়েছে তারা আপোষ করতে শেখেনি। এবং আপনার মনে আছে জুলাই আগস্টে কতবার তাদেরকে নিয়ে আপোষ করানোর চেষ্টা করা হয়েছে, কি ধরনের লোভের মুখে তাদেরকে ফেলা হয়েছে। সেই জায়গা থেকে তারা বেঁচে গণ অভ্যুত্থানটাকে আপনার তীর পর্যন্ত আনতে পেরেছে। এই একই প্রক্রিয়া এখন আবার শুরু হয়েছে তাদের সাথে। কাজেই আপনার মেনে নিতে হবে যে এই ছেলেগুলোর বয়স কম বলেই তারা সাহসী, বয়স কম বলেই তারা লোভী না, এবং বয়স কম বলেই তারা আপোষ করতে শেখেনি। এদের হাতে নতুন বাংলাদেশের রাজনীতি সূচিত হতে পারে। আশরাফ কায়সার, এই তরুণদের কিন্তু রক্ত গরম, মাথা ঠান্ডা। কারণ আমরা লক্ষ্য করছি যে 5ই অগস্টের পরে তারা কিন্তু জানতো যে কি কি পদক্ষেপ হতে পারে তাদের বিরুদ্ধে। বিপ্লবের পরে কি হয়, গণঅভ্যুত্থানের পরে কি হয়, তারা খুব ভালোভাবে জানতো। তারা এই পদক্ষেপগুলি জানে যে তাদের বিরুদ্ধে কি কি ষড়যন্ত্র হতে পারে, এবং তারা এই ষড়যন্ত্র কিন্তু মোকাবেলা করেছে এবং তারা ধরে নিয়েছে যে এটা তাদেরও জন্য একটা বাঁচা মারার সংকট, দেশের জন্য যেরকম তাদের ব্যক্তিগতভাবেও। কারণ তারা ব্যর্থ হলে তাদের পরিণতি কেউ তারা জানে এবং দেশের অবস্থা কোন জায়গায় দাঁড়াবে সেটিও তারা জানে।
কিন্তু আমাদের আশাবাদী হওয়ার একটা জায়গা রয়েছে, সেটি হলো এই তরুণদের সাহস এবং যে নতুন বাংলাদেশ গড়ার যে অঙ্গীকার, সে থেকে তারা কিন্তু একটু পিছপা হয়নি। 5ই অগস্টের পরে লড়াইটি আসলে কালচারাল। কোন কালচার? যেই কালচারে বলা হয়েছে পাকা চুল হলে আপনি রাজনীতিবিদ হবেন এবং আপনার কোনো বৈধ আয় থাকবে না, কিন্তু আপনার অর্থবিত্তের কোনো সীমা থাকবে না এবং আপনার তেমন কোনো রাজনৈতিক শিক্ষা দীক্ষা থাকবে না, কিন্তু আপনি রাজনীতিবিদ হবেন, পার্লামেন্ট মেম্বার হবেন, মন্ত্রী হবেন। সংকটটি ওই জায়গায়, কারণ আমাদের একটা কালচারাল লড়াই শুরু হয়েছে। দেখুন, তরুণদেরকে মাথা গরম বলা, রক্ত গরম বলা, অভিজ্ঞতা নাই বলা, এগুলো হচ্ছে সব আপনার কনভেনশনাল ব্লেম। এইগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তারা যে নতুন কথা বলছে, এটা আপনি আগে স্বীকার করেন। 54 বছরের বাংলাদেশ সেকেন্ড রিপাবলিকের মতো কোনো শব্দ শোনেনি। 54 বছরের বাংলাদেশ গণপরিষদের মতো কোনো আইডিয়া শোনেনি। 54 বছরের বাংলাদেশ নতুন রাজনৈতিক বন্দোবস্তের গল্প করতে পারেনি। কাজেই তারা নতুন চিন্তার উদয় করেছে। দেখুন, ওরা যদি কোনোদিন খারাপ মানুষ হয়, লোভে পড়ে এবং জাতিকে ভুল পথে পরিচালিত করে, এমনকি অর্থনৈতিকভাবে লোভে পড়ে, আমি ইকুয়ালি ওদের সমালোচনা করার পক্ষে। কিন্তু তাদেরকে দোষারোপ করে, তাদেরকে টেবিল থেকে বের করে দিয়ে এবং তাদেরকে মোকাবেলা করতে না চাওয়াটা, এটি রাজনীতিবিদদের কাজ না, এটি প্রশাসনের কাজ না, এটি সরকারেরও কাজ না। এখন তারা যে গল্পগুলো বলছে, তাদের সাথে মানুষের যোগাযোগ আছে এবং তারা জনগণের হয়ে এই কথাগুলো আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে জন্ম দিয়েছে। এবং রাজনীতিবিদরা যারা অত্যন্ত প্রতিষ্ঠিত, তারা যেভাবে এদেরকে মোকাবেলা করতে চাচ্ছেন, সমালোচনা করতে চাচ্ছেন, সন্দেহের চোখে দেখছেন, দাবরানি দেওয়ার চেষ্টা করছেন, বলছেন নাকি যে ওরকম দল দাঁড়ালে তারা কোথায় হারিয়ে যাবে। না, বলা হয়েছিল এরকম যে একটা দাবরানি দিলে কেউ থাকবে না মাঠে। এগুলো অত্যন্ত হাস্যকর। এগুলো আসলে বলে দেয় যে তাদের রাজনীতির বুনিয়াদী জায়গাটা অত্যন্ত নড়বড়ে। তারা ভয় পাচ্ছেন, তারা এদেরকে মোকাবেলা করতে চাচ্ছেন না। এখন নাহিদদের পার্টি, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে অনেক নতুন কথা বলছে। আপনি সবকিছুর সাথে একমত নাও হতে পারেন, কিন্তু তার সাথে আপনি বসেন, তার সাথে একাত্ম হন, যেখানে আপনার ভিন্ন মত আছে যুক্তিপূর্ণভাবে আপনি তুলে ধরেন। কিন্তু এই প্রক্রিয়াতে যে নতুন রাজনীতির সন্ধান আমরা পেতে পারি, সেটি আমি নিশ্চিত। এই প্রক্রিয়ার ভেতর দিয়ে যে নতুন সরকার পেতে পারি, যা মূলত জবাবদিহিমূলক হবে, সেটি আমি নিশ্চিত। এই প্রক্রিয়ার ভেতর দিয়ে যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠন করা যেতে পারে, সেটিও আমি নিশ্চিত। কাজেই আমরা দেখতে চাই যে রাজনৈতিক দলগুলো যেন তাদের মত পথ ভুলে এবং তাদের ভেতরের যে শঙ্কা, সেটি কাটিয়ে উঠে জাতীয় নাগরিক পার্টি অথবা ছাত্র জনতার প্রতিনিধিদের সাথে আরো একাত্মভাবে কাজ করে। আপনি দেখবেন যে জুলাই আগস্টের ভেতরে দিয়ে তারা কিন্তু অনেক পরিশীলিত এবং পরিণত হয়েছে। আপনি তার কাছ থেকে কিছু শেখারও চেষ্টা করেন। আমাদের অনেক সময় একটা ধারণা, আমরা নতুন কিছু শিখতে চাই না, এক ধরনের উষ্মা নিয়ে তাদের সাথে কথা বলি। এটি অত্যন্ত পুরনো কালচার। বাংলাদেশের কালচারাল যে ট্রান্সফরমেশন, তাতে আমার ধারণা 5ই অগস্ট একটা যুগান্তকারী ভূমিকা রয়েছে। আমি বারবার কেন এটিকে আরো গুরুত্বের সাথে দেখি, রাজনীতির যদি সংস্কার হয়, রাজনৈতিক ব্যবস্থার যদি সংস্কার হয়, আপনি সমাজের অনেক জায়গাতে তার ছোঁয়া দেখতে পাবেন, আমাদের ঘরগুলোতে দেখতে পাবেন, প্রতিষ্ঠানগুলোতে দেখতে পাবেন, এবং দেশটি সত্যি একটা বদলে যাওয়া বাংলাদেশ হবে। আমার মনে হয় এই সুযোগটা আমরা যেন না হারাই। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক জনাব আশরাফ কায়সার। আমরা একটা বড় ধরনের সিদ্ধান্ত দেখলাম, সেটা হলো সরকারের যে বিমান ভাড়া 1/3 করে ফেলা, যেটা আগে করা যেত, অন্যান্য দেশে যেটা ছিল, আমাদের এখানে অনেক বেশি ছিল। সরকারের এই পদক্ষেপটি নিয়ে কিন্তু তেমন আলোচনা হচ্ছে না।
কালচার হচ্ছে আমাদেরকে প্রতিষ্ঠান বিরোধী হতে হবে, আমাদেরকে সরকার বিরোধী হতে হবে, এবং আপনার যদি একটি ভালো গুণ আমি জানতে পারি, সাথে সাথে একটা খারাপ কথা বলে দিব যাতে আপনার ভালো গুণটি আলোচনার জায়গা না পায়। এই কালচার থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। দেখুন, আমাদেরকে ফ্যাক্ট বেসড হতে হবে, যার যতটুকু প্রাপ্তি এবং যার যতটুকু প্রাপ্য সেটা যেন আমরা উদার হস্তে দেই। সমালোচনার জায়গা তো সবসময় খোলা থাকছে। এই যে আপনি বিমান ভাড়া 1/3 নেমে যাওয়ার কথা বলছিলেন, আপনি চিন্তাও করতে পারবেন না এটা কত বড় একটা অগ্রগতি। দেখুন, আমরা যেই রেমিটেন্স যোদ্ধাদের গল্প বলি, যাদের কারণে প্রায় $30 বিলিয়ন বৈধ পথে বাংলাদেশে আসে, তাদের জীবন আমরা কতজন জানি? তাদেরকে আমরা এটিএম মেশিন মনে করি, তাদের থেকে খালি ডলার বেরিয়ে আসবে, কিন্তু তারা যে হিউম্যান বিং, তাদের যে পরিবার আছে, তাদের যে আবেগ আছে, তারা যে দেশকে ভালোবেসে হাসিনার বিরুদ্ধে দুবাইতে বিক্ষোভ করতে গিয়ে জেলে ছিল, এই জিনিসগুলো যদি আপনি আত্মস্থ না করেন, আপনি কিন্তু বাংলাদেশকে ভালোবাসেন বলে আমি মনে করব না। এদের বিদেশ যাওয়াটা আমার মনে হয় এর চেয়ে বড় ওয়ারিয়ার আর কে হতে পারে? তার না আছে শিক্ষা দীক্ষা, না আছে ট্রেনিং, সে জমিজিরাত বিক্রি করে বিদেশে যায়। সেখানে আপনার একটা সিন্ডিকেট আছে যারা এই গরিব মানুষগুলোকে পেয়ে যায়, তাদের বিমান ভাড়ার নামে, স্বাস্থ্য পরীক্ষার নামে এবং ওই বিদেশে পাঠানোর নামে তারা কখনো কখনো 6 থেকে 8 গুণ নিয়ে থাকে, এবং বাংলাদেশ পৃথিবীতে আলোচিত সবচেয়ে বেশি দামে টাকায় বিদেশে যাওয়ার জন্য। নেপাল আমাদের 1/3, ভারত আমাদের 1/4, পাকিস্তান আমাদের 1/3, আমার চারপাশে এরকম উদাহরণ আছে। সেই জায়গাটি কেন হয়েছে? আওয়ামী লীগ সরকার তো বটেই, অতীতের অনেক সরকারের সময় এই সিন্ডিকেটটি রাজনৈতিক সিন্ডিকেট। এখানে তার মন্ত্রী আমলারা, ওইখানে তার এমপিরা এই আদম ব্যবসাটি করেন। প্রফেসর ইউনূস সরকারের যে সুবিধাটি আছে, তার তো এখন ওই সিন্ডিকেট গড়ে ওঠেনি, এবং আমি আশা করি সিন্ডিকেট পালনের দরকার নেই, কোনো দিন গড়ে উঠবে না। তারা কিন্তু এই সিন্ডিকেট ভাঙার জন্য একদম রাইটলি পজিশনড। এখন প্রথম ধাক্কাটি হচ্ছে বিমান ভাড়া। দেখুন, আগে ছিল যে আপনি ব্লক বুকিং করে রাখতেন, এবং আপনি জানেন আপনি যখন বলবেন টিকিট চাই, বলবে সব বুকিং হয়ে গেছে। আসলে সেগুলো হচ্ছে একটা কালোবাজারির চেষ্টা। এখন সরকার নিয়ম করেছে যে পাসপোর্ট ছাড়া আপনি এয়ার টিকিট বুক করতে পারছেন না, এবং সেটি এয়ারলাইন্সগুলোকে বলে দেওয়া হয়েছে। এই একটি মাত্র নীতির কারণে বিমান ভাড়া নেমে এসেছে 1/3-এ। সৌদি আরব যেতে আপনার যা খরচ হতো এখন 1/3, মালয়েশিয়া যেতে, দুবাই যেতে, তাতে করে আপনার ওই যে একজন মানুষ যে 4 গুণ বেশি দিয়ে বিদেশে যায়, তার খরচ অনেকখানি কমে আসবে। এবং তারপরের ধাক্কাটি যদি আমরা দিতে পারি, যেই প্রতিষ্ঠানে উনি যাচ্ছেন তার একটা সরকারি রেট আছে, সেটি যদি আমরা টেকনোলজির মাধ্যমে জনসম্মুখে তুলে আনতে পারি, তাহলে কিন্তু আপনি দেখবেন যে এই যাওয়ার খরচটি 1/3-এ নেমে আসবে। এই সরকারের, আমি বলবো এই সরকারের কিন্তু অনেকগুলো ভালো কাজ আমি জানি। এটি একটি যুগান্তকারী ভালো কাজ, কারণ এগুলো হচ্ছে যুগের পর যুগ চলে আসা খারাপ নীতি। আমার মনে হয় মানুষের, আর শুধুমাত্র তো বিমান ভাড়া আপনি রেমিটেন্স যোদ্ধাদের দিচ্ছেন তা না, আপনারা আমার মতো সবাই পাচ্ছেন। আপনি একবার ভেবে দেখুন যে কত বড় সিগনিফিক্যান্ট কাজ করতে পেরেছে সরকারটি। এবং আমি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে জানতাম 4-5 মাস ধরে তারা এই কাজটি করছিলেন, শেষ পর্যন্ত আলুর মুখ দেখেছে। অ্যাটাপ বলে যে সংগঠনটি আছে, যারা ওই যে এই ট্রাভেলগুলো নিশ্চিত করেন, তারা কিন্তু সাধুবাদ জানিয়েছেন। কারণ দেখুন, তারা আরো বেশি যাত্রী পাবেন, তাদের কিন্তু লভ্যাংশের সীমা হয়তো কমবে না, কিন্তু মানুষের ভোগান্তি কমবে, একজন গরিব মানুষের বিদেশ যাওয়া কমে যাবে। সরকারটিকে সাধুবাদ জানাই, প্রফেসর ইউনূসকে বিশেষ করে, কারণ উনি সবসময় প্রবাসীতে বিদেশে থাকা মানুষজনের পক্ষে কথা বলেন, অনেকবার বাইরে যান, উনি দেখতে পান যে এই মানুষগুলো বাংলাদেশ ছাড়া কিন্তু আর কিছুই বোঝেন না। আপনি দেখুন, অনেক সময় গার্মেন্টস মালিকরা তুলনা করার চেষ্টা করেন তারা কত ইকোনমিতে কন্ট্রিবিউট করেছেন। রেমিটেন্স যোদ্ধাদের মতো তুলনীয় আর কেউ নাই। তার $1 ওই দেশে রাখে না, তার কোনো বাজে অভ্যাস নাই, তার কোনো অতিরিক্ত খরচ করার জায়গা নাই। সে যেই টাকাটি পায় প্রতিটি ডলার বাংলাদেশে পাঠায়, এবং সেটিই বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড। আশরাফ কায়সার, চীন সফর নিয়ে আলোচনা চলছে। প্রধান উপদেষ্টা 26শে মার্চ চীন যাচ্ছেন, আর 28শে মার্চ চীনা প্রেসিডেন্টের সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক হবে। আপনি জানেন আমাদের দেশের বিশেষ করে বাণিজ্যের ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে চীন একটি বড় পার্টনার। বলা যদি আপনি ওইভাবে হিসাব করেন বিনিয়োগের দিক থেকে, আমদানি রপ্তানির দিক থেকে, তাহলে 1 নম্বর পার্টনার। এবং এই চীন সফরটি খুব গুরুত্বপূর্ণ নিঃসন্দেহে। আপনি রাজনৈতিক যদি একটু কমিয়েও বলেন, অর্থনৈতিক দিক থেকে অনেক বড়।
আরেকটা রয়েছে, সেটা হলো ভূ রাজনৈতিক একটা ব্যাপার। বিশেষ করে আমাদের যে মিয়ানমার রয়েছে পাশে এবং সেখানে রোহিঙ্গার যে সংকট, সেখানে চীনের ভূমিকা নিঃসন্দেহে অনেক বড়। এবং এটাই প্রথম সফর প্রফেসর ইউনূসের। আমরা যতটুকু জানি বেইজিং এ খুব আগ্রহের সাথে তার জন্য অপেক্ষা করছে। প্রথম রাষ্ট্রীয় সফর এবং সেটি চীনে। আপনি একদম ঠিক বলেছেন, চীনের সাথে আমাদের যে মানে ট্রেডিং অর্থনীতি বা অর্থনৈতিক যে সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং একটি সিগনিফিক্যান্ট কথা আগে বলে রাখি যে গার্মেন্টসের দিকে যখন আমরা তাকাই, চায়না থেকে কিন্তু ফ্যাক্টরি রিলোকেটেড হচ্ছে, কারণ তাদের ওখানে আপনার শ্রমিকদের কর্মঘণ্টা অনেক মূল্যবান হয়ে শ্রমমূল্য বেড়ে গেছে। ওই জায়গাটিতে বাংলাদেশ চায়নার সাথে একটা সাকসেসফুল আলোচনা করতে চাচ্ছে যে তাদের রিলোকেশনটা বাংলাদেশে হতে পারে। অলরেডি দুটো প্রতিষ্ঠান হয়ে গেছে, সোলার যে প্রতিষ্ঠানটা হয়েছে। চায়না অনেক আগ্রহী, কারণ বাংলাদেশ সেকেন্ড লার্জেস্ট গার্মেন্ট এক্সপোর্টার। চায়না জানে যে এই রেডিনেসটা বাংলাদেশের আছে, এবং সেটি যে যদি দুই সরকারের মধ্যে আলোচনা হয়, প্রাইভেট বিনিয়োগকারীদের জন্য এটা অনেকটা বড় কনফিডেন্স এবং প্রসেসটা অনেকটা সহজ হয়। দ্বিতীয় হচ্ছে আমাদের বাণিজ্যের বিশাল অংশীদার কিন্তু চায়না। কাজেই চীনের সাথে আপনার ওই বিষয়টিকে কতটা ভারসাম্যমূলক করা যায়, আমাদের বাণিজ্য কি করে বাড়ানো যায়, কেননা চীন কিন্তু এখন একটি বড় বাজার। সেই বাজারের সন্ধান বাংলাদেশ কি করে আরো পেতে পারে এবং সেখানে বাংলাদেশের পণ্য এবং সেবা কি করে পৌঁছে দেওয়া যায়। তৃতীয় বলি যে এই যে হেলথ কেয়ারের ব্যাপারে আমরা ভারতের উপরে অনেকটা নির্ভরশীল ছিলাম। গত 7 মাস ধরে ভারত কার্যত আপনাকে ভিসা দিচ্ছে না, এবং এটি পৃথিবীর ইতিহাসে খুব বিরল। এর মাধ্যমে কিন্তু একটা প্রমাণ হয়ে গেছে যে একটা নেগেটিভ তো তৈরি হয়েছিল যে ভারত ছাড়া আমরা চলতে পারবো না, কিন্তু এখন কিন্তু এটা বদলে গেছে। প্রথম এটি প্রমাণ করেছে গরু, যে ভারত ছাড়া আমরা চলতে পারবো না। গরুরা প্রমাণ করেছে যে এটি একটি গরুমূলক ধারণা। তারপরে এখন অনেক সিরিয়াস নোট, হেলথ কেয়ারও আমরা তাই দেখছি। আমাদের দেশে কিন্তু হেলথ কেয়ার সিস্টেম গ্রো করছে। চায়নাতে হচ্ছে, মালয়েশিয়াতে হচ্ছে, সিঙ্গাপুরে হচ্ছে, বিশেষ করে চায়না, কারণ কুনমিং আপনি জানেন বাংলাদেশ থেকে অনেক কাছে, এবং ওটি একটি বড় আলোচনার বিষয়। তৃতীয় হচ্ছে যে এই যে মিয়ানমারের সাথে আমাদের যে সীমান্তের অস্থিরতা, রোহিঙ্গারা রয়েছে, আপনি জানেন যে মিয়ানমারের সরকারের উপরে চায়নার একটা স্পষ্ট নিয়ন্ত্রণ রয়েছে। প্রফেসর ইউনূসকে কিন্তু আমি সেদিন রোহিঙ্গা এলাকায় যে আঞ্চলিক ভাষায় উনি বক্তৃতা দিলেন, আমি কমিউনিকেশনের ছাত্র হিসাবে আমি মনে করি যুগান্তকারী, নিঃসন্দেহে। এবং যেইভাবে বলেছেন, যেইভাবে আপনি এক্সপ্লেইন করেছেন। আমি একটা যোগ করি আশরাফ কায়সার, আপনি নিশ্চয়ই দেখেছেন যে এই রোহিঙ্গাদের উদ্দেশ্যে অনেকে অনেক ধরনের বক্তব্য রেখেছেন, কিন্তু কখনোই তাদের মধ্যে আমরা রেসপন্স পাইনি। কিন্তু সেদিন কিন্তু মুহুর্মুহু হাততালি দিচ্ছিল এবং তারা খুব মনোযোগ দিয়ে শুনছিল এবং ভাষাটা বুঝতে পারছিল। দেখুন, তারা দেশান্তরী, তারা শরণার্থী, এবং তাদের কাছে যখন আপনি তাদের আবেগের কাছে যাবেন, তার চেয়ে বড় পাওয়া তাদের জীবনে নাই। তারা কিন্তু পৃথিবীর সবচেয়ে অনাহারী, সবচেয়ে কম বেনিফিট এবং আপনার ফ্যাসিলিটি পাওয়া মানুষ। উনি যে ভাষায় 2.5 মিনিট 3 মিনিট ওনাদের সাথে কথা বললেন, আমার ধারণা তাদের মন ভরে গেছে, এবং পৃথিবীতে সংকট সমাধানে এটি একটি দারুণ উদাহরণ হয়ে থাকলো। সেই সঙ্গে জাতিসংঘ মহাসচিব, সেই সঙ্গে চায়নাতে তার সফর, সব মিলিয়ে আমার ধারণা আমাদের মিয়ানমার সীমান্তে ভালো কিছু ঘটতে যাচ্ছে এবং সম্ভব সেটি। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি চীন যখন আমরা বলি তখনই ভারতের আলোচনা চলে আসে, কারণ আমরা একটা ব্যালেন্স করার চেষ্টা করি। আমাদের এখানে কিন্তু অবকাঠামোর অনেক উন্নয়ন হচ্ছে, আরো হবে। সেখানে চায়না আপনার একটা বড় অংশীদার, এবং বিশেষ করে এই যে ভৌত অবকাঠামোর ক্ষেত্রে। কাজে চায়নার সাথে, চায়নার হাত ধরে আপনি যখন পৃথিবীর অগ্রগতির পথে হাঁটবেন, সেটি কিন্তু দেখার মতো একটা দৃশ্য হবে এশিয়াতে। আরেকটা জিনিস হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিজস্ব কারণেই চায়নার সাথে এক ধরনের বাণিজ্য আপনার টেনশন রয়েছে। সেই জায়গাটিতেও বাংলাদেশ আমার মনে হয় ভালো রোল প্লে করতে পারে। আমার নিশ্চিতভাবে মনে হয় প্রফেসর ইউনূস মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকভাবে আদৃত, সমাদৃত, এত পৃথিবীর 5 জন থিঙ্কারের একজন, তিনি আমাদের সরকারের প্রধান। এই বেনিফিট আমরা এখন দারুণভাবে পেতে শুরু করেছি। আশরাফ কায়সার, আপনি দীর্ঘ সময় দিলেন আমাদের, আপনাকে আন্তরিক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।